where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার, আমি সুবীর কুমার দাস, জোত আরাপুর পিএন হাই স্কুল মালদার বাংলার সহকারী শিক্ষক। আমি আজকে বাংলা দশম শ্রেণীর বাংলা কাব্যাংশ অভিষেক আলোচনা করব। অভিষেক কাব্যাংশটি আলোচনা করার আগে আমরা জানি যে কোনো কবিতা কিংবা কাব্য কিংবা লেখা, সেই লেখক বা কবির সম্পর্কে একটু আলোচনা না করলে পারে সেই কাব্য বা কবিতার মূল রসটুকু ধরা যায় না। সেই কারণেই আমি অভিষেকে কাব্যাংশটা আলোচনা করার আগে কাব্যের যিনি কবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে সামান্য দুটো একটা কথা বলবো। আমাদের যে কাব্যাংশটা তার শেষের একটা প্যারাগ্রাফের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিছু কথা বলা আছে। সেখানে তার জন্ম এবং মৃত্যু, তার কাজকর্ম অত্যন্ত সংক্ষেপে আমাদের এখানে দেওয়া আছে। আমি এই জায়গা থেকে বেরিয়ে গিয়ে সামান্য একটু আলোচনা করতে চাই। একটু লক্ষ্য করলেই দেখতে পাওয়া যাবে কবির নাম হিসেবে যা দেওয়া আছে সেটা মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত, তার জন্ম সাগরদাঁড়ি গ্রামে 1824 খ্রিস্টাব্দে বাংলাদেশের যশোর জেলায়। পরবর্তীকালে তারা কলকাতা বলবো না, হাওড়ার শিবপুরের অঞ্চলে তাকে স্থানান্তরিত করা হয়। মধুসূদন দত্ত একেবারে আর্লি স্টেজ, অর্থাৎ প্রায় ছোটবেলা থেকেই মনে প্রাণে খানিকটা সাহেব গোছের হয়ে গিয়েছিলেন, যে কারণে তার পিতা রাজনারায়ণ দত্ত এবং তার মাতা জাহ্নবী দেবী, পিতা একেবারে মধুসূদন যে স্বভাবের ছিলেন, একটু উদ্ধত, একটু একরোখা, যা ভাববো তাই করতে হবে আমাকে এবং সেই মুহূর্তে সেটা করতে হবে। মধুসূদন পিতার দিকটা পেয়েছিলেন। মা জাহ্নবী দেবী ছিলেন ভক্তিপরায়ণা একজন মহিলা। তিনি স্বামীর সিদ্ধান্তের খুব বেশি বিরোধিতা করতে কোনোদিনই পারেননি। যাই হোক, মধুসূদন যখন স্থির করলেন যে তিনি চিরাচরিত প্রচলিত যে লেখাপড়া, অর্থাৎ সেই সময় টোল মক্তব এ সমস্ত জায়গার পড়াশোনা, সে সমস্ত ত্যাগ করে ইংরেজি শিক্ষা লাভ করলেন, পিতার কাছ থেকে প্রথমেই বাধা আসলো। 1843 খ্রিস্টাব্দে তিনি সমস্ত পরিবারের বিপক্ষে গিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন এবং খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরে ইংরেজি শিক্ষা লাভের জন্য তিনি চলে গেলেন মাদ্রাজে। সেখানে প্রবল বসন্ত রোগে আক্রান্ত হন। তারপরেই সেখানে রেবেকা অক্টেভিস নামে একজন নীলকর সাহেবের কন্যার সঙ্গে তার সম্পর্ক এবং তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই রকম পরিস্থিতিতে
আহ, তার কাব্য প্রতিভা ধীরে ধীরে স্ফুরিত হতে শুরু করে। আমাদের আলোচ্যমান যে অভিষেক কাব্যাংশ, এই অভিষেক কাব্যাংশটি আমি বোর্ডে লিখে দিয়েছি। মূল কাব্য মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্যের রচনা শুরু হয়েছিল 1860, রচনা বলবো না, প্রকাশকাল প্রথম খণ্ড 1860, দ্বিতীয় খণ্ড 1861। আমি বাকি জায়গাগুলোতে একটু সরে যাচ্ছি, আমি মূল জায়গাটাতে ফোকাস করার চেষ্টা করছি। 1860-61-তে মেঘনাদ বধ কাব্য যখন প্রকাশিত হলো, তখন চিরাচরিত বাঙালি সমাজের মধ্যে একটা ছিচিক্কার পড়ে গেছিল। তার কারণ হচ্ছে, তখন বাঙালি যে রামায়ণটা পড়ে সেটা তুলসীদাসী রামায়ণ, কিংবা যারা সংস্কৃত পড়ে তারা বাল্মীকি রামায়ণ, যেখানে রামকে পুরো নায়ক এবং ধীরোদাত্ত নায়ক হিসেবে দেখানো হয়েছে। মধুসূদন সে পথে হাঁটলেন না। মধুসূদনের হাঁটাটা হলো একদম অন্য পথে। তিনি রামের বদলে রাবণকে গল্পের প্রতিষ্ঠিত নায়ক করে দেখানোর চেষ্টা করলেন, এবং রাবণ এবং ইন্দ্রজিৎ তাদের দুজনকে ট্র্যাজিক হিরো তৈরি করলেন তিনি। এবং আমরা যদি একটু ভালো করে কাব্যটা পড়ি, তাহলে দেখতে পাবো যে তার যে যুক্তিজাল, তার যে বক্তব্যের যুক্তিজাল, সেটা খণ্ডন করা কিন্তু প্রায় দুঃসাধ্য। তার কারণ, একটা কসাই যে প্রতিদিন মাংস কাটে, তারও কিন্তু একটা পিতৃহৃদয় আছে। আমরা মেঘনাদ বধ কাব্যের মধ্যে দেখতে পাবো রাবণের পিতৃহৃদয়। মাত্র 3 দিন 2 রাত্রির ঘটনা পুরো কাব্যটা জুড়ে, এবং আমরা একে বলি বাংলা সাহিত্যের একমাত্র মহাকাব্য। এই মহাকাব্যটার একদম প্রথম যে স্বর্গ, সেই স্বর্গের একটা অংশ হচ্ছে আমাদের অভিষেক। এবার মধুসূদন দত্তের এই ধরনের মানসিকতা হওয়ার কারণটা কি? মধুসূদন দত্ত যখন লেখাপড়া শিখছেন, অর্থাৎ 1835, 36, 37 এই সময়টাতে, তখন ইংরেজরা কিন্তু মোটামুটি বাংলায় ঘাঁটি গেড়ে বাণিজ্যের জন্য বসে গেছে। ইংরেজরা শুধু বাণিজ্য করতে এসেছিল এটা ঠিক, কিন্তু সব ইংরেজ খারাপ ইংরেজ ছিল না। তার মধ্যে কয়েকজন ইংরেজ ছিলেন যারা ভারতীয়দের লেখাপড়া শেখানোর জন্য একটু চেষ্টা করেছিলেন, যাতে ভারতীয়রা সংস্কার মুক্ত একটা জীবনযাপন করতে পারে। তার কারণ, ইংল্যান্ডের শিল্প বিপ্লব এবং তার পরবর্তীকালীন রেনেসাঁসের আলোকে আলোকিত হয়ে সেই মানুষগুলো এসেছিলেন আমাদের ভারতবর্ষে। নতুন একটা শব্দ আমরা শুনলাম, রেনেসাঁস। ফরাসিতে যাকে রেনেসাঁ বলা হয়, অর্থাৎ নবজাগরণ। নবজাগরণটা কিসের? নবজাগরণটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, নবজাগরণটা হচ্ছে স্বজাতি প্রীতি, আর নবজাগরণ হচ্ছে একেবারে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির যুক্তি জাল দিয়ে প্রাচীন হোক সাম্প্রতিক হোক যে কোনো ঘটনাকে বিচার করা। এই মতবাদটা যখন বাংলায় এসে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে, বাঙালি 3টে ভাগে ভাগ হয়ে গেল। প্রথম ভাগ হচ্ছে সেই সব বাঙালির দল যারা মনে করলেন যে আমাদের এই যে যুক্তি, এই যুক্তি বুদ্ধি রেনেসাঁ, এটা ইংরেজরা এনেছেন, সুতরাং ইংরেজরা শিক্ষিত জাতি, তাহলে শিক্ষিত জাতির কোনো কিছু সেটা কোনো ভালো মন্দ বিচার না করেই গ্রহণ করা যায়, এবং শুধু গ্রহণ করা যায় নয়, অবশ্য পালনীয় কর্তব্য। দ্বিতীয় একটা ভাগ হলেন, তারা বললেন যে না, এরা ম্লেচ্ছ জাতি। সুতরাং ম্লেচ্ছ জাতি যারা অভক্ষ খায়, যাদের জীবনযাত্রার কোনো ঠিক ঠিকানা নেই, তাদের এ সমস্ত কিছু গ্রহণ করা যাবে না, কেননা তাহলে পারে আমাদের সনাতন ভারতীয় যে চিন্তাভাবনা, রবীন্দ্রনাথ খুব ব্যঙ্গ করে যাকে বলেছিলেন সনাতন ঘুম, সেটার কি হবে?
এটা উচ্ছন্নে চলে যাবে। সুতরাং এটা গ্রহণ করা যাবে না। রাধাকান্ত দেব এদের মতো মানুষরা এই ধারণার বশবর্তী হয়ে তারা আন্দোলন গড়ে তুলেছিলেন। তৃতীয় একটা ভাগ হলো যারা মধ্যপন্থা অবলম্বন করলো। তারা করলো কি, যে না, রেনেসাঁর যে সুফল, সেই সুফলটা পেতে হলে পারে আমাদেরকে আমাদের যে সমস্ত প্রচলিত সংস্কার বলো কিংবা সাহিত্য বলো, তার যে অন্তর্নিহিত যে নির্যাস, সেগুলোকে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে গ্রহণ করতে হবে। এই ভালো ইংরেজদের মধ্যে একজন মানুষ ছিলেন যার নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এই ডিরোজিও তার অনুগত কতগুলো বাঙালি ছেলে পেলে ছিল, যাদেরকে সাধারণ বাঙালি তারা খুব সহজভাবে সে সময় গ্রহণ করতে পারেননি। এদের মধ্যে একজন ছিলেন আমাদের মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত, গৌরদাস বসাক, তারপরে তোমার ছিলেন হচ্ছে ভূদেব মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু, এদের মতো মানুষেরা। এরা চেষ্টা করেছিলেন বাঙালিকে সংস্কার মুক্ত করার। আমরা যদি সেই সময় একটু ইতিহাসটা ভালো করে দেখি, আমরা দেখতে পাবো রাজা রামমোহন রায় থেকে শুরু করে বিদ্যাসাগর পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে যে সমাজ সংস্কারগুলো হচ্ছে, তার সবগুলোই প্রায় কিন্তু নারী মুক্তির আন্দোলনের কাছাকাছি। সেখানে বাল্য বিবাহ রোধ, বহু বিবাহ রোধ, কিংবা ধরো সতীদাহ প্রথা রোধ, এদের মতো প্রথাগুলো কিন্তু বন্ধ করার জন্য বাঙালি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এই আলোকে আলোকিত হয়েই মধুসূদন তিনি চেষ্টা করলেন যে আমাদের যে সনাতন ভারতীয় সাহিত্য, প্রাচীন ভারতীয় সাহিত্য, সেই প্রাচীন ভারতীয় সাহিত্যগুলোকে যদি একটু নতুনভাবে লেখা যায়, কেননা তার আগে পর্যন্ত যে সময়, সে সময়টা সম্পূর্ণ দেবতা নির্ভর সাহিত্য। একেবারে তুমি মঙ্গল কাব্য পর্যন্ত তোমরা যদি দেখো, চর্যাপদ থেকে শুরু করে মঙ্গল কাব্য পর্যন্ত যে বিরাট সাহিত্য সম্ভার, এই সাহিত্য সম্ভারটা সম্পূর্ণ রকমভাবেই দেবতা নির্ভর সাহিত্য। এর মধ্যে থেকে তুমি আরাকান রোসাং রাজসভা সাহিত্যটাকে বাদ দেবে, তার কারণ ওটা মূল বাংলা ভূখণ্ডের মধ্যেকার নয়। মধুসূদন প্রথম দেখালেন যে দেবতা ঠিক আছে, কিন্তু তার চেয়ে মানুষ বড়। খানিকটা তিনি ভারতচন্দ্রের পথ অবলম্বন করলেন। ভারতচন্দ্রের অন্নদামঙ্গলের মধ্যে প্রথম একটা লাইনে বলছেন যে ধুলামাটি গায়ে তার দেয় ছিটাইয়া। শিবের গায়ে, শিব বিয়ে করতে যাচ্ছে, শিবের গায়ে বাচ্চা ছেলেপেলেরা পাগল ভেবে ধুলোমাটি ছেটাচ্ছে। ঈশ্বরের গায়ে, ভগবানের গায়ে ধুলোমাটি ছেটানোর সেই শুরু। সেই ট্র্যাডিশনটাকে নিয়ে মাইকেল মধুসূদন দত্ত লিখলেন। তার লেখার যে সম্ভার, সেটা বিরাট কিছু নয়, কিন্তু যা কিছু তিনি করলেন সেটা সবটাই বাংলা সাহিত্যে নতুন এবং প্রথম। সেটা তুমি মেঘনাদ বধ কাব্যই বলো, বীরাঙ্গনাই বলো, ব্রজাঙ্গনাই বলো, কিংবা শর্মিষ্ঠা নাটকই বলো, বাংলা সাহিত্যে এগুলো সবই প্রথম রচিত হলো। তাহলে রেনেসাঁসের যে ফল, এই ফল বা ফসল, বিরাট একটা ফসল আমাদের মাইকেল মধুসূদন দত্ত। এক সত্তায় তিনি মাইকেল, আর এক সত্তায় তিনি মধুসূদন, দুটো একই মূর্তি। একদিকে তিনি নারায়ণের প্রতিমূর্তি, আর একদিকে খ্রিস্ট। তার সুফলটা বাংলা সাহিত্য পেল। তার যতগুলো লেখা, সমস্ত লেখার আত্মাটা কিন্তু ভারতীয়, কাঠামোটা সম্পূর্ণ রকমভাবেই বিদেশি। আমাদের আলোচ্যমান যে মেঘনাদ বধ কাব্য, এই মেঘনাদ বধ কাব্যের মধ্যে যেমন রামায়ণের ঘটনা, তেমনি
ছায়াপাত ঘটেছে ভার্জিলের ইনিড, দান্তের ডিভাইন কমেডি, এই সমস্ত বিদেশি কাব্যের। মেঘনাদবধ কাব্যের প্রথম খণ্ড, যেখান থেকে এই অভিষেক কাব্যাংশটা নেওয়া হয়েছে, সময়কাল বেলা দ্বীপ্রহর থেকে সূর্যাস্ত পর্যন্ত মাত্র এইটুকু সময়। এইটুকু সময়ের মধ্যে কতগুলো ঘটনা ঘটছে। বীরবাহু মারা গেছেন, তারপরে রাবণ তিনি স্বয়ং যেতে চাইছেন যুদ্ধক্ষেত্রে রামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে। এদিকে তার যে পদভার, সেই পদভারে সমুদ্রতল কম্পিত হচ্ছে এবং সেখান থেকে সমুদ্রের অধিপতি দেবতা তিনি মুরলাকে পাঠাচ্ছেন লঙ্কার গৃহলক্ষ্মীর কাছে, যে গৃহলক্ষ্মী তাকে খবর দিচ্ছেন যে বীরবাহু মারা গেছেন এবং ইন্দ্রজিৎ এখনো জীবিত, সন্তান জীবিত থাকতে পিতার যুদ্ধক্ষেত্রে যাওয়াটা অনুচিত। গৃহলক্ষ্মী তিনি ধাত্রীমা, যার উল্লেখ আমরা এখানে পাব, যার নাম হয়েছিল প্রভাসা, সে ধাত্রীমায়ের ছদ্মবেশে ইন্দ্রজিৎকে গিয়ে সমস্ত ঘটনা জানাচ্ছে। ইন্দ্রজিৎ ছুটে চলে আসছে তার পিতার কাছে এবং পিতার কাছে এসে যুদ্ধযাত্রার জন্য প্রার্থনা করছে। পিতা ইন্দ্রজিৎকে অভিষেক করে যৌবরাজ্যে বরণ করছেন এবং যুদ্ধের সেনাপতি হিসেবে যুদ্ধে পাঠাচ্ছেন। এখানে প্রথম সর্গের ঘটনা শেষ। প্রথম সর্গের 657 থেকে 762 পংক্তি আমাদের এখানে পাঠ্য। এই পাঠ্য অংশটাতে আমরা দেখতে পাব যে ইন্দ্রজিতের অভিষেক হচ্ছে। প্রথম খণ্ডের প্রথম সর্গ যেটা, সেটা শুরু হচ্ছে যেখান থেকে সম্মুখ সমরে পরি বীর চূড়ামণি বীরবাহু চলে যাবে গেলা জমপুরে। একটা গুরুগম্ভীর ঘটনার কথা বর্ণনা করছেন মধুসূদন। এবং দেখো, মহাকাব্যটা সাডেন হঠাৎ করে শুরু হচ্ছে। যেহেতু মেঘনাদ বধটাই হচ্ছে মূল টার্গেট, গোটা রামায়ণটা বলার কোনো প্রয়োজন বোধ করেননি মধুসূদন। তিনি একেবারে শুরু করছেন সম্মুখ সমরে পরি বীর চূড়ামণি বীরবাহু। পেছন দিক থেকে যুদ্ধ হয়নি, সামনাসামনি যুদ্ধ। যে যুদ্ধে বীর চূড়ামণি বীরবাহু তিনি নিহত হয়েছেন এবং রাবণ তিনি আফসোস করছেন যে তার কোন পাপের কারণে এই যে কনক লঙ্কা, এই কনক লঙ্কার আজকে এই পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য তিনি যদি দায়ী হন, তাহলে যুদ্ধক্ষেত্রে তারই যাওয়া উচিত। কাব্যাংশটার নাম অভিষেক। অভিষেক শব্দের অর্থ হলো কোনো একজন যুবরাজ কিংবা কোনো একজন রাজা তাকে সিংহাসনে বসানোর আগে অগরু চন্দন, গঙ্গোদক, তারপরে তোমার ধরো পঞ্চামৃত ইত্যাদি দিয়ে স্নান করিয়ে পট্টবস্ত্র কিংবা রেশমের বস্ত্র দিয়ে সুসজ্জিত করে বিদায়ী যে রাজা, তিনি তার রাজ মুকুট তুলে দেন তার মস্তকে। অর্থাৎ একজন কমান্ড্যান্ট বা একজন রাজা হিসেবে নতুন সিংহাসনে বসার যে উৎসব, যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানটাকে বলা হয় অভিষেক। অ্যাকচুয়ালি অভিষেক শব্দটা স্নান করানো অর্থে আর কি ব্যবহার হয়। তাহলে আমি মূল কবিতা বলবো না, কাব্যাংশটা শুরু করি। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাত গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। শুরু হচ্ছে যেখান থেকে, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী। কনক মানে সোনা। এখানে প্রচুর শব্দ আছে, তোমরা একটু খাতা কলমটা হাতের সামনে রাখবে।
যাতে শব্দগুলোর অর্থ লিখে নিতে পারো, কারণ এত শব্দ আসবে, শব্দগুলো সমস্তটা বোর্ডে লিখে দিলে পারে প্রচুর সময় লেগে যাবে, যে সময়টা আমি নষ্ট করতে চাইছি না, তোমাদেরকে পুরোটা পড়াতে চাইছি। আমি সমস্ত ওয়ার্ড টু ওয়ার্ড আলোচনা করব, তোমরা একটু খাতা কলমটা পাশে রাখবে, প্রয়োজনীয় অর্থগুলো খাতায় লিখে নেবে। কনক আসন ত্যাজি। কনক অর্থে সোনা, সোনার আসন অর্থাৎ সিংহাসন, ত্যাজি মানে ত্যাগ করে, বীরেন্দ্র কেশরী, তিনটে শব্দ একসঙ্গে করা হয়েছে, বীর, ইন্দ্র, কেশরী। বীর শব্দের অর্থ তোমরা জানো, যে যার প্রচুর শক্তি, শক্তিশালী মানুষ, সাহসী মানুষ, তিনি হচ্ছেন বীর, হিরো। বীরেন্দ্র, বীর, ইন্দ্র। ইন্দ্র দেবতাদের রাজা, অর্থাৎ বীরদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন বীরেন্দ্র। তিনি কে না কেশরী, অর্থাৎ যার কেশর আছে। কেশর কার আছে? সিংহের, পশুরাজ সিংহ। পশু সমাজের রাজা সিংহ, দেবতা সমাজের রাজা হচ্ছেন দেবরাজ ইন্দ্র, আর আমাদের এখানে যাকে দেখতে পাচ্ছি তিনি রাক্ষস কুলপতি রাবণ, তার সন্তান বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছেন যিনি। এক যুদ্ধে স্বর্গরাজ্য থেকে ইন্দ্রকে তাড়িয়ে দিয়েছিলেন মেঘনাদ, সে কারণে তার নাম হয়েছিল ইন্দ্রজিৎ। প্রণমিয়া ধাত্রীর চরণে। ধাত্রী, দাইমা, মা, সেখান থেকে সন্তানের নতুন জীবনদান যিনি করেন তিনি ধাত্রী। আধুনিক যুগের পরিস্থিতিটা অনেকটা পাল্টে গেছে। আধুনিক যুগে হসপিটাল, নার্সিংহোম এ সমস্ত হওয়াতে সেখানকার গ্রামীণ ধাত্রীর প্রয়োজন শহরাঞ্চলে শেষ হয়ে গেলেও গ্রামাঞ্চলে কিন্তু এখনো গ্রামীণ শিক্ষিত ধাত্রীর প্রয়োজন শেষ হয়নি। এবং এই ধাত্রীরা জন্মের পরে সন্তান লালন পালনে বিরাট একটা ভূমিকা পালন করেন, কেননা মা তখন অসুস্থ। সেই পরিস্থিতিতে সন্তানকে বাঁচানোর দায়িত্ব ধাত্রী মায়ের থাকে, যে কারণে শুধু ধাত্রী নয়, তাকে ধাত্রী মাতা, গ্রামীণ বাংলায় দাইমা বলা হয়, সঙ্গে একটা মা শব্দ জুড়ে দেওয়া হয়। সে ধাত্রীকে আমি আগেই বলেছিলাম, সে ধাত্রী হচ্ছেন প্রভাষা, পয়রফলা ভয়াকার মূর্ধন্য সয়াকার, প্রভাষা তার নাম। সেই ধাত্রীর চরণে ইন্দ্রজিৎ প্রণাম করলেন। ইন্দ্রজিৎ রাজপুত্র, কিন্তু সেই রাজপুত্র হলেও তার শিক্ষা দীক্ষা সমস্ত কিছু কিন্তু অনেক উন্নত মানের। আমরা যদি মেঘনাদবধ কাব্যটা পুরোটা তোমরা যখন বড় হয়ে পড়বে, তোমরা সেখানে দেখবে যে রামায়ণের খানিকটা উল্টো কথা সেখানে লেখা। সেখানে রামায়ণে যেখানে রামকে বড় করে দেখানো হচ্ছে, এখানে দেখানো হচ্ছে যে রাবণ এবং তার যে পুত্র ইন্দ্রজিৎ, তারা কিন্তু সভ্যতা ভব্যতা অনেক কিছুতে এই তথাকথিত আর্য সমাজের চেয়ে অনেক বেশি এগিয়ে। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, দেখতে পাবে রাবণ যেখানে থাকতেন সেটাকে বলা, রামায়ণও বলা আছে, সেটা স্বর্ণলঙ্কা। সেই শ্রীলঙ্কায় সেই প্রাসাদটা সোনার তৈরি ছিল এমন নয়। আমরা সোনার ছেলে মানে কখনো বলি না, বা সোনা ছেলে বললে আমরা বুঝি না যে এই ছেলেটা সোনার তৈরি। ভালো উন্নত মানের, অনেক অনেক বড়, এবং দেবশিল্পী বিশ্বকর্মা তার ডিজাইন করেছিলেন। কিন্তু পাশাপাশি যদি তুমি দেখো রাম এবং তার পিতা দশরথ, কিংবা সীতা তার পিতা জনক, তাদের কিন্তু এরকম কোনো বিরাট সাম্রাজ্য, আমরা আজকে অনেক কথা বলছি, কিন্তু ইতিহাস যদি তুমি দেখো, সেই সময়ের আর্যদের ইতিহাস যদি তুমি দেখো, দেখবে জনক ছিলেন একজন কুলপতি, যিনি নিজে শস্য চাষ করতেন। কেননা সীতার জন্ম হয়েছিল হলকর্ষণ করতে গিয়ে বলা হয়, অর্থাৎ চাষাবাদ করতে গিয়ে তিনি নিজে চাষ করছেন। আর দশরথ একজন রাজা ছিলেন বটে, তিনিও একজন কুলপতি, কিন্তু তিনি শিকার করে বেড়াচ্ছেন, মৃগয়া করে বেড়াচ্ছেন।
আমরা আর্য আগমনের ইতিহাসটা যদি দেখি, দেখব সেই সময় আর্যরা কিন্তু বেসিক্যালি কৃষিজীবী এবং পশু শিকারী বা পশু পালক হিসেবেই ইতিহাস বইতে সেটা লেখা আছে। সেই জায়গাতে দাঁড়িয়ে রাবণ তিনি থাকছেন স্বর্ণলঙ্কায়, তার পুত্র ইন্দ্রজিৎ, তার নাম মেঘনাদ, অর্থাৎ মেঘের আড়াল থেকে যুদ্ধবিদ্যা তার করায়ত্ত। কিন্তু আর্যরা তাদের গুরুত্ব দিচ্ছে না, তার কারণ হচ্ছে তারা দ্রাবিড় সভ্যতার মানুষ। ভৌগোলিক কারণে তাদের গাত্রবর্ণ কালো, গায়ের রংটা কালো, তারা অতটা সুন্দর দেখতে না আর্যদের মতো ওই রকম লম্বা চওড়া চেহারা, টিকালো নাক, উন্নত কপাল, ফর্সা দেখতে, সেরকম কিন্তু না। ফলে রামায়ণে ওই অনার্য অথচ উন্নত সভ্যতার মানুষগুলো হয়ে যায় বানর। বাদর কিন্তু নয়। তোমরা টিভি সিরিয়াল কিংবা বিভিন্ন জায়গায় ওই বাদর বলে যাকে চালানো হয়, তারা কিন্তু আসলে বাদর নয়, তারা বানর। তারা মনুষ্যতর প্রাণী, অর্থাৎ আর্য সভ্যতার মানুষরা এদেরকে মনুষ্য বলে কোনোদিন স্বীকার করেনি। ধাত্রীমায়ের চরণে ইন্দ্রজিৎ প্রণাম করলেন, প্রণাম করে জিজ্ঞেস করছেন, কি হেতু মাতো? হেতু মানে কারণ। কি হেতু মাতো মাতা গতি তব আজি এ ভবনে? গতি, গতাগতি মানে যাতায়াত। তুমি এই যে আমার যে বাড়ি, এই বাড়িতে কি কারণে তুমি হঠাৎ করে চলে আসলে? তোমার তো রাজপুরীতে থাকার কথা, তোমার আমার এখানে আসার তো কথা নয়। তুমি তো আমাকে ডাকবে, তুমি তো আমার মা, তুমি তো আহ্বান করবে যে পুত্র আমার সঙ্গে দেখা করে যাও, আমি সেখানে যেতাম। তুমি কেন হঠাৎ করে চলে আসছো এখানে? কহ দাসে লঙ্কার কুশল। দাস ইন্দ্রজিৎ, আবার বলি, রাজপুত্র হওয়া সত্ত্বেও তিনি কিন্তু ধাত্রী মায়ের কাছে নিজেকে দাস বলে দাবি করছেন। অর্থাৎ মায়ের কাছে সন্তান, সে সন্তান তো মায়ের যে ঋণ, সে ঋণ আজীবন কোনো কিছু দিয়েই শোধ করা যায় না। তার কারণ ওই মায়ের কারণেই আমরা আজকে পৃথিবীতে আছি। মা চাইলেই আতুর ঘরে আমাকে মেরে ফেলতে পারত, কিন্তু মারেননি। সুতরাং তার যে ঋণ, তার কাছে আমরা সারা জীবন ঋণী। তার চরণতলে পড়ে থাকাটাই আমাদের ঋণ শোধ করার সামান্য একটু উপায়। সুতরাং বলছেন যে কহ দাসে লঙ্কার কুশল। শ্রীলঙ্কা অর্থাৎ রাজপুরী, তার পিতা যেখানে থাকেন রাজধানী, সেটা ঠিক আছে তো? উৎকণ্ঠা হয়ে জিজ্ঞেস করছেন, কারণ তিনি জানেন যে চারিদিকে বানর সেনা, তারা রাম লক্ষ্মণ কিংবা ধরো বিভীষণ তাদের বাড়ি থেকে চলে গিয়ে রামের দলে যোগ দিয়েছেন, এই জিনিসগুলো তার জানা। এবং ভয়টা ওইখানেই যে রাজপুরীর ভেতরকার মানুষ চলে গিয়েছে ওই দলে। সুতরাং রাজপুরীর রাস্তা ঘাট থেকে শুরু করে তাদের সৈন্য সাজানোর পদ্ধতি সব কিছু তার জানা। রাক্ষস সেনার শিরশ্চুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা। আমি প্রথম স্বর্গের ঘটনাগুলো যখন বলছিলাম, তখন বলেছিলাম যে গৃহলক্ষ্মী তিনি ছদ্মবেশে গিয়েছিলেন ইন্দ্রজিতের কাছে। শিরশ্চুম্বী, শির মাথা, মস্তক চুম্বন করে আশীর্বাদ করে তিনি ছদ্মবেশী অর্থাৎ ছদ্মবেশ ধারণকারী অম্বুরাশি সুতা। অম্বু মানে জল, অম্বুরাশি সমুদ্র, সুতা মানে কন্যা, সুত মানে পুত্র, সুতা মানে সুতা অর্থে কন্যা। অম্বুরাশির সুতাকে লক্ষ্মী। এখানে আরেকটা পৌরাণিক ঘটনার ছোট্ট একটু শুধু উল্লেখ করে আমি চলে যাব। সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনের সময়ে দেবতা এবং অসুরদের মধ্যে বাসুকী নাগকে দড়ি করে আর মৈনাক পর্বতকে দণ্ড করে যে মন্থন হয়েছিল, সেই মন্থনে
বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিসপত্র উঠেছিল। সেখানে উঠেছিল কামধেনু গাভী, উঠেছিল পারিজাত পুষ্প, উঠেছিল তোমার হলাহল বিষ, তার সঙ্গে উঠেছিলেন লক্ষ্মী। নজরুল ইসলাম যাকে বলেছিলেন লক্ষ্মী ওঠেন পাতাল ফুঁড়ে, সেই লক্ষ্মী উঠে এসেছিলেন। অর্থাৎ অম্বু রাশি জল সমুদ্র, সে সমুদ্রের কন্যা হচ্ছেন লক্ষ্মী। তিনি ছদ্মবেশ ধারণ করে এসেছেন। উত্তরিলা মানে উত্তর করিলা, উত্তর করলেন অর্থাৎ বললেন। কি বললেন? হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। বলছেন যে হে পুত্র আর কি বলবো কনক লঙ্কার অবস্থা। ইন্দ্রজিৎ তার পত্নীকে নিয়ে তিনি আলাদা ভবনে থাকেন এবং সেখানে তার সদ্য সদ্য বিবাহ হয়েছে। তিনি সেখানে তার দাস দাসী পত্নী সে সমস্ত নিয়ে সুখে সময় কাটান। রাবণও তাকে এই যুদ্ধের খবরগুলো ঠিকঠাক মতো দেন না, তার কারণ তিনি চান না যে পুত্র কোনো কারণে ডিস্টার্বড হোক, পুত্র কোনো কারণে তার যে সুখ সেই সুখে ব্যাঘাত ঘটে। রাজা তিনি ভাবছেন যে আমি তো নিজে সামলে নিচ্ছি, সুতরাং আমি আর পুত্রকে বিরক্ত করে করবোটা কি। বললেন হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। স্বর্ণলঙ্কা, সে স্বর্ণলঙ্কার দশা এখন আর বলা যাচ্ছে না, সে স্বর্ণলঙ্কা শ্রীহীন। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীর বাহুবলী। ঘোরতর রণ, প্রচন্ড যুদ্ধ হয়েছে। যুদ্ধ হওয়ার পরে বীরবাহু, মহাবাহু বীরবাহু বলশালী সেই বিরাট বীর, সেই বিরাট বীর বীরবাহু তিনি নিহত হয়েছেন। প্রিয় ভাই তব বীরবাহু বলি, ব লয় দীর্ঘই অর্থাৎ বলিয়ান, বলয় সেই বলি অর্থে বলি দেওয়া, আহুতি দেওয়া, আর বলয় দীর্ঘই বলি হচ্ছে বলবান বা বলশালী। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। তার শোকে মহাশোকী, একজন প্রিয় পুত্র যুদ্ধক্ষেত্রে মারা গেছেন, এটা ক্ষত্রিয়ের কাছে অহংকারের ব্যাপার, কিন্তু পিতার হৃদয়, পিতার হৃদয় তো সেটা শুনছে না। পিতার হৃদয় চাইছে প্রতিশোধ। আমরা যদি কৃত্তিবাস ওঝার যে রামায়ণ রাম পাঁচালী আছে, সেই রাম পাঁচালীটা একটু দেখি। তোমরা বড় হয়ে যখন দেখবে, তোমাদের যখন ক্লাস 11-12 গিয়ে বাংলা সাহিত্যের ইতিহাস ক্লাস 11 পড়তে হবে, সেখানে শ্রীরাম পাঁচালী একটুখানি অংশ পড়তে হতে পারে, তার সম্পর্কে পড়তে হতে পারে। সেখানে বলা হচ্ছে যে বিলাপ করেন রাম লক্ষণেরও আগে, ভুলিতে না পারি সীতা সদা মনে জাগে। একটা অংশ। যুদ্ধক্ষেত্রে গিয়ে রামচন্দ্র বলছেন দেবাশ্রিত সদায়ে দাস দেবতাকুল রক্ষিবে দাসেরে, মেঘনাদ বধ কাব্য। দুটো জায়গাতে রামেরই কিন্তু একটা সারেন্ডার করার মতো অবস্থা। দেবাশ্রিত সদায়ে দাস দেবতাকুল রক্ষিবে দাসেরে, দেবতার হাতে তিনি সবকিছু ছেড়ে দিয়েছেন, দেবতারাই তাকে রক্ষা করবেন। তার উল্টো পিঠটা দেখো, একদম উল্টো পিঠটাতে রাবণ। রাবণ তিনি তার সেনাবাহিনীকে বলছেন যে এতদিন পুত্র সম পালিয়াছি তোমাদেরকে পুত্রের মতো লালন পালন করেছি, সুতরাং পিতৃঋণ শোধ করার সময় চলো যুদ্ধক্ষেত্রে। রামচন্দ্র কিন্তু এই অর্ডারটা তার সেনাবাহিনীকে দিতে পারছেন না, তিনি অনুরোধ করছেন। তার কারণ হচ্ছে একটা সাম্রাজ্যের পালক পিতার সমান রাবণ, আর একজনের ভাড়াটে সৈন্য, দুটোর মধ্যে ফারাক আছে। দ্বিতীয় যে অংশটা, সেটা হচ্ছে যে রামচন্দ্র যখন আমি বলছিলাম বিলাপ করেন রাম লক্ষণের আগে, ভুলিতে না পারি সীতা সদা মনে জাগে। রামচন্দ্র সীতাকে হারিয়ে কাঁদছেন। তিনি কি করিব, কোথা পাবো, কোথা যাবো অনুজ লক্ষণ, কোথা গেলে সীতা পাবো করনিরূপণ। তিনি লক্ষণের হাতে সব ছেড়ে দিচ্ছেন যে কোথায় গেলে সীতাকে পাওয়া যাবে, খুঁজে বের করে দাও।
উল্টো দিকে রাবণ কি করছেন? পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নিজে যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন, তিনি নিজে কমান্ড সামলাবেন এবং তিনি প্রতিশোধ চান। ভেঙে পড়ার মতো মানুষ তিনি কিন্তু নন। তিনি যুদ্ধক্ষেত্রে যাবেন এবং যুদ্ধক্ষেত্রে গিয়ে সেখানে শত্রুকে পরাজিত করবেন। সেই খবরটা এসে ইন্দ্রজিৎকে দিয়ে যাচ্ছে ওই তোমার ধাত্রীমা, যে রাজা তিনি অত্যন্ত শোক পেয়েছেন, অল্প শোকে কাতর, অতি শোকে পাথর। অতি শোকে পাথর হয়ে প্রতিশোধ নেওয়ার জন্যে তিনি নিজে যাচ্ছেন যুদ্ধক্ষেত্রে। প্রভাষা বলছেন, প্রভাষা নয়, প্রভাষার ছদ্মবেশে মহালক্ষ্মী তিনি বলছেন যে বীরবাহু নিহত হয়েছেন এবং রাজা রাবণ তিনি অত্যন্ত আহত, মানসিকভাবে জর্জরিত, মানসিকভাবে আহত। তিনি সসৈন্যে যুদ্ধযাত্রা করতে যাচ্ছেন, সে খবরটা দিচ্ছেন ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় মানিয়া। ইন্দ্রজিৎ একটু অবাক হয়ে গেছেন। অবাক হয়ে জিজ্ঞাসা করছেন মহাবাহু, অর্থাৎ তিনিও বীরবাহুর মতো বিরাট শক্তিশালী। বুঝতেই পারছো, ইন্দ্রজিৎ তিনি ইন্দ্রকে হারিয়েছেন। তার সমতুল্য বীর, তার সমতুল্য রক্ষ বীর ত্রিভুবনে কেউ নেই। রাক্ষসরাজ রাবণ তার প্রিয়তম পুত্র এবং উপযুক্ত যোগ্যতম পুত্র হচ্ছেন এই ইন্দ্রজিৎ। সুতরাং তিনিও অবাক হলেন, এটা কি করে সম্ভব, কেন সম্ভব নয়? কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে। বলছে হে ভগবতী, ভগবতী লক্ষ্মীর আরেক নাম। তিনি তার ধাত্রীমাকে সম্বোধন করছেন ভগবতী বলে, লক্ষ্মী বলে। বলছেন কি কহিলা ভগবতী, আপনি কি বলছেন যে আমার ভাইকে প্রিয় অনুজ, প্রিয়ানুজ একসঙ্গে শব্দ, সন্ধি করে প্রিয় অকার আর অনুজ অকার দুটো মিলে প্রিয়ানুজ, উন্তস্তয়ের পাশে একটা আকার হয়ে গেছে। কে বধ করলো? তার জিজ্ঞাসার কারণটা হচ্ছে নিসারণে সংহারেণ আমি রঘুবরে। রাত্রিবেলায় যুদ্ধতে আমি ওই রঘুনন্দনকে সংহার করে হত্যা করে এসেছি। তোমাদের নিশ্চয়ই মনে পড়ে যাবে যে ইন্দ্রজিৎ তোমার হত্যা করে গেছিলেন রাম লক্ষ্মণকে। তারপরেই তাদের কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টা করতে গিয়ে হনুমান বিশল্যকরণী খুঁজতে পুরো গন্ধমাদন পর্বতটাকে তুলে নিয়ে এসেছিল এবং সেখান থেকে ওষুধটাকে বেছে নিয়ে সূর্য ওঠার আগেই খাওয়াতে হতো এবং সেটা তারা করেছিলেন। রাম এবং লক্ষ্মণ পুনরায় জীবিত হয়ে ওঠে। ইন্দ্রজিতের কাছে এটা অবাক, রাত্রিবেলা আমি যাকে মেরে আসলাম সে কি করে বেঁচে উঠল? তার তো বেঁচে ওঠার কথা নয়। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। বৈরী শত্রু বললেন আমি তীর দিয়ে আঘাত করে খণ্ড খণ্ড টুকরো টুকরো করে সৈন্যদলকে কেটে একেবারে কচু কাটা করে ফেলে দিয়ে চলে আসলাম। তারপরে কি করে বাঁচলো? এটা তো বাঁচার কথা নয়। বরশি মানে বর্ষণ করে, তীর বর্ষণ করে মেরে ফেলে আসলাম। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। বলছেন যে আমি নিজে এই কাজটা করে এসেছি, তারপরে তুমি বারতা অর্থাৎ বার্তা, খবর, এই খবর, এই অদ্ভুত খবর যে বীরবাহু রাম লক্ষ্মণের হাতে নিহত, এই অদ্ভুত খবর তুমি কি করে পেলে? এই অদ্ভুত খবর তো তোমার পাওয়ার কথা নয়।
এবং এটা একটা অসম্ভব ব্যাপার, এটা হওয়া কখনো সম্ভব নয়। তিনি বলছেন যে এটা হওয়া সম্ভব নয়, কিন্তু এটা হয়েছে, এটা বাস্তব। তো কোথা পাইলে তুমি শীঘ্র কহ দাসে, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। রত্নাকর, আমরা বলা হয় যে সমুদ্র গর্ভে যত রত্ন নিমজ্জিত আছে তার হিসেব কোনোদিন পাওয়া যাবে না। সে কারণেই সমুদ্রকে বলা হয় রত্নাকর, রত্নের আকর। এ রত্নাকর মানে কিন্তু দস্যু রত্নাকর নয়। দস্যু রত্নাকর যিনি পরবর্তীকালে বাল্মীকি হয়ে রামায়ণ রচনা করেছিলেন সংস্কৃতে, সেই রত্নাকর কিন্তু নয়। রত্নের আকর অর্থাৎ সমুদ্র। দ্বিতীয় কি? রত্নোত্তমা। রত্নাকরের মধ্যে যত রত্ন পাওয়া যায় তাদের মধ্যে সর্বোত্তমা অর্থাৎ সর্বশ্রেষ্ঠ লক্ষ্মী। সেই সমুদ্রগর্ভ থেকে উত্থিত সর্বশ্রেষ্ঠ রত্ন তিনি কি বলছেন? ইন্দিরা সুন্দরী। ইন্দিরা শব্দের আরেকটা অর্থ হচ্ছে লক্ষ্মী, যিনি অসাধারণ অপরূপা, অসাধারণ সুন্দরী। সেই লক্ষ্মী তিনি উত্তরিলা অর্থাৎ উত্তর করলেন। অত্যন্ত হতাশ ভাবে তিনি বললেন, হায় পুত্র, মায়াবী মানব সীতাপতি। তিনি বলছেন তোমরা রাক্ষস, তোমরা মায়াবী, ঠিক আছে, কিন্তু সীতাপতি রাম তিনি মানুষ বটে, কিন্তু মায়াবী মানব। তিনি মায়াজাল এত অসাধারণ সৃজন করতে পারেন যে অসাধারণ মায়াজালে তার সামনে তোমরাও ঠিকঠাক মতো লড়াই করে উঠতে পারছো না। এই মায়াজাল তোমাদেরকে প্রতি মুহূর্তে হারিয়ে দিচ্ছে। সম্মুখ সমর নয়, সম্মুখ সমর যা হচ্ছে হচ্ছে, তার সঙ্গে সীতাপতি রাম তিনি যে সহায়তাটা পাচ্ছেন সেটা মায়ার সহায়তা। আমরা মেঘনাদ বধ কাব্য তোমরা যখন বড় হয়ে পড়বে তখন দেখবে মায়ার ছলনায় কিভাবে ইন্দ্রজিৎকে লক্ষণ হত্যা করছে, এবং যে হত্যা করার সম্পূর্ণ ক্ষত্রিয় নিয়ম বহির্ভূত সেভাবে হত্যা করছে, কিন্তু মায়ার ছলনার সাহায্য নিচ্ছে লক্ষ্মী। সে কথাই তিনি বলছেন যে সীতাপতি রাম একজন মায়াবী মানব। তবসরে মরিয়া বাঁচিল। তুমি তীর মারলে, সে মারা গেল, কিন্তু সকাল হতে হতেই দেখা গেল সে আবার বেঁচে উঠেছে। তিনি মাঝের ঘটনাটা আর বললেন না, যে কিভাবে হনুমান গিয়ে বিশল্যকরণী গন্ধমাদন পর্বত নিয়ে এসছে বিশল্যকরণীর জন্যে। যাও তুমি তরা করি, রক্ষকুল মান, এ কাল সমরে রক্ষ চূড়ামণি। লক্ষ্মী বলছেন তরা মানে তয়বয় রয়াকার, তরা মানে দ্রুত। তুমি খুব দ্রুত যাও, এক্ষুনি রাজা কিন্তু যুদ্ধে বেরিয়ে যাবেন, এবং এটা শোভনীয় নয়। পরবর্তীকালে রাজার যদি কোনো কিছু হয় তাহলে পারে কিন্তু ইতিহাস তোমাকে ক্ষমা করবে না, ইতিহাস তোমাকে ছিচিৎকার করবে। তার কারণ উপযুক্ত এত বড় বীর সন্তান থাকতে পিতা যাচ্ছেন যুদ্ধক্ষেত্রে, এটা শোভনীয় নয়। শোভনীয় নয় এই কারণেই যে যতক্ষণ পুত্র আছে পিতা কেন লড়াই করতে যুদ্ধক্ষেত্রে যাবে? ইতিহাস তোমাকে বলবে যে তাহলে ইন্দ্রজিৎ সেই অর্থে বীর ছিল না, যে কারণেই রাজা রাবণকে যুদ্ধ করতে যেতে হয়েছিল ইন্দ্রজিৎ বেঁচে থাকতেও। সুতরাং তুমি যাও তরা করি, দ্রুত তুমি যাও। আর কি করবে? রক্ষকুলমান। এখানে তিনবার রক্ষ শব্দটা ব্যবহার হয়েছে। প্রথম রক্ষ হচ্ছে রক্ষা করো। রক্ষা করবে কি না? রক্ষকুলমান।
রক্ষ অর্থে রাক্ষস, রাক্ষস কুলের মান সম্মান তুমি বাঁচাও। একমাত্র তুমিই পারো রাক্ষস কুলের মান সম্মান বাঁচাতে, তার কারণ তোমার মতো বীর এ ত্রিভুবনে খুব কম আছে। তারপরেই বলছেন, এ কাল সমরে রক্ষ চূড়ামণি। কাল, সময়, আমরা বলি কাল অর্থে মৃত্যু। এই যে বিরাট মৃত্যুর যুদ্ধ চলছে, দুপক্ষেরই রাক্ষস মারা যাচ্ছে, বানর সেনা মারা যাচ্ছে, লঙ্কার একের পর এক বিরাট বিরাট বীর তারা প্রত্যেকে প্রায় মারা যাচ্ছে। এই যে বিরাট মৃত্যু মিছিল চলছে, মৃত্যুর যুদ্ধ চলছে, এ মৃত্যুর যুদ্ধটাকে শেষ করতে পারো একমাত্র তুমি। রাক্ষস কুলের মান সম্মান সমস্ত কিছু এখন তোমার হাতে। তুমি যদি চাও তাহলে রক্ষ চূড়ামণি অর্থাৎ রাক্ষস কুলের মাথার উপরে যিনি তুমি যে বসে আছো, সেই তুমি একমাত্র পারো এই যুদ্ধক্ষেত্রটাকে সামলাতে। পাশাপাশি তিনি আগেই বলে দিয়েছেন যে মায়াবী মানব, সুতরাং লড়াইটা করতে হবে তোমাকে সেইভাবে। তোমাকে আর 5টা সাধারণ যুদ্ধের মতো যুদ্ধ করলে চলবে না, মায়ার ছলনার সঙ্গে তোমাকে লড়াই করতে হবে। এবং এই মায়ার ছলনার সঙ্গে যদি তুমি লড়াই করতে পারো, তাহলেই তুমি যুদ্ধে জিততে পারবে। যেটুকু অংশ আমরা দেখলাম, প্রথম অংশ, সেই অংশটাতে আমরা কি দেখলাম? যে রাবণ তিনি বীরবাহুর মৃত্যু সংবাদে অত্যন্ত বিচলিত এবং স্বয়ং তিনি যুদ্ধযাত্রা করছেন সেনাবাহিনী নিয়ে। ইন্দ্রজিৎ তিনি জানতেন না এত কিছু ঘটনা, তার কাছে তার ধাত্রীমা গিয়ে খবর দিচ্ছে যে যুদ্ধটা অসম একটা যুদ্ধ হচ্ছে, যে যুদ্ধে রাজা নিজে যাচ্ছেন, যেটা শোভনীয় নয়। একেবারে উপযুক্ত সন্তান থাকতে পিতা যুদ্ধক্ষেত্রে কেন যাবে? এবং ইন্দ্রজিৎকে তিনি বলছেন যে অত্যন্ত দ্রুততার সঙ্গে তাকে যুদ্ধযাত্রা করতে হবে, মায়াবী মানব রামের সঙ্গে যুদ্ধ করতে হবে তাকে, এবং সেই যুদ্ধটা হবে একটা প্রকৃত যুদ্ধ, যে যুদ্ধে রাক্ষস কুলের মান সম্মান সব কিছু রক্ষিত হবে। এর পরের যে অংশটা আমরা দেখব, ইন্দ্রজিৎ সব কথাগুলো শুনে অত্যন্ত বিচলিত হয়ে পড়েছেন এবং ইন্দ্রজিৎ বিচলিত হয়ে তার প্রথমেই যেটা মনে হচ্ছে যে আজকে লঙ্কার এই দুর্দশার দিন, সেই লঙ্কার দুর্দশার দিনে তিনি কি করছেন না, তিনি সমস্ত আরাম আয়েস সব কিছু নিয়ে গলায় ফুলের মালা জড়িয়ে তিনি স্বর্ণ অলঙ্কার গায়ে দিয়ে তার পট্টবস্ত্র বা রেশমের বেশ পরিধান করে তিনি সকলের সঙ্গে একটা ফুরফুরে মেজাজে দিন কাটাচ্ছেন, যেটা হওয়াটা বাঞ্ছনীয় নয়। আসলে ইন্দ্রজিৎ লঙ্কার এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে এটা বুঝতে পারেননি, কেননা আগের দিন রাত্রে তিনি রাম লক্ষ্মণকে হত্যা করে চলে এসছেন। তিনি জানেন যুদ্ধ শেষ, কেননা যারা যুদ্ধ করার জন্য এসছিল তারা তো নিহত। পরের দিন সকালে তারা যে বেঁচে উঠবে সেটা তিনি কি করে বুঝবেন? তিনি জানতেও পারেননি যে মায়ার ছলনায় তারা পরের দিন সকালে বেঁচে উঠেছে। আমরা আজকে এইটুকু অংশই পড়লাম। নেক্সট যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা তার পরের অংশ থেকে শুরু করে সম্পূর্ণ করে দেব। তোমরা পরবর্তী ক্লাসেও থাকবে এটাই চাইব, কেননা এই কাব্যাংশটার মধ্যে প্রচুর তৎসম শব্দ আছে এবং প্রতিটা ছত্রে ছত্রে একটা করে ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যাগুলো তোমাদের জানাটা খুব প্রয়োজন। শুধুমাত্র পরীক্ষা পাশ করার জন্য নয়, নিজেদের একটু জ্ঞান আহরণ, নিজেদের একটু জেনে রাখার জন্য এটা খুব প্রয়োজন। ধন্যবাদ তোমাদের সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্যে।